সময় পেরোলেও কান্নাকাটির দৃশ্য এখনো শেষ হয়নি। জল তখন প্রায় প্রতিটি মানুষের চোখে। সাইফুল থেকে রেহেনুমা, জয়নব সবার কান্নায় ঘরের পরিবেশ বড্ড ভারী হয়ে উঠল। শুধু মাথায় বাজ পড়ল আইরিনের। বিস্ময়ে মেয়েটার চোখ সাদা হয়ে বসেছে, ঠোঁটজোড়া আলাদা হয়েছে দুই প্রান্তে এসে। শেষমেশ চোরটা কিনা এই বাড়ির মেয়ে, যাকে ও বস্তির কিট বলে বলে দিনরাত পাগলামি করেছে, সে এখন ছোট মামার নিজের মেয়ে। আইরিনের কপালে হাত পড়ার অবস্থা। হায় হায়, আগে তো সব সময় ছোট মামি ওর পক্ষে থাকতো, এখন তো তাও থাকবে না। এবার তাহলে ও তুষিকে বাড়ি থেকে তাড়াবে কি করে? ইয়াসিরের জীবনেই বা ও ঢুকবে কি করে? রেহনুমা বড্ড শক্ত করে তুষিকে বুকে চেপে রেখেছেন, পাছে ছেড়ে দিলেই মেয়েটা পালিয়ে যায় যদি। অথচ এখনো মূর্তির মতো বসে রইল তুষি, তার নিষ্প্রভ চোখ জোড়ায় অবিশ্বাস। শূন্য মস্তিষ্ক যেন মেনে নিতে পারছে না আচমকা সামনে এসে দাঁড়ানো এই সত্যিটাকে। ওই ফর্সা সুশ্রী মুখটায় কিছুক্ষণ চোখ শুরু করে চেয়েছিল ইয়াসির। হঠাৎ চাহনি বদলালো, রুক্ষ থেকে নরম হলো অক্ষিপুট। তারপর চট করে দৃষ্টি মেঝের বুকে নামিয়ে আনলো সে। ছোট্ট শ্বাস ফেলে লম্বা পায়ে রওনা করলো ঘরে। আইরিন বিস্ময়ে চোখে সেই প্রস্থান দেখলো। এবার তুষির স্ট্যান্ডার্ড বদলে গেছে ওর পরিচয়। এখন কি তাহলে ভাইয়া ওকে বউ বলে মেনে নেবে? তবে ওর কি হবে? ওর সামনে তুষিকে নিয়ে এক ঘরে থাকবে ইয়াসির? ভাবতেই মেয়েটার চোখ ঘোলা হয়ে এলো। মানসপটে ভেসে উঠল করুণ এক দৃশ্য। হঠাৎ রাতে বালিশ কাঁথা নিয়ে কোথাও একটা রওনা করেছে তুষি। আইরিন সামনে পড়লো আচমকা, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তুষি ভাবসাব নিয়ে বলল, আমার স্বামীর ঘরে, আজ থেকে আমি ওখানেই থাকবো। গর্জে উঠল আইরিন, না, ওই ঘরে তুমি যাবে না, ওটা আমার ঘর, আমি থাকবো। তুষি শুনলো না। ওর চোখের সামনে দিয়েই ড্যাং ড্যাং করে পা বাড়ালো। সহসা পিছু ছুটলো আইরিন, কিন্তু শেষ রক্ষে হলো না। ইয়াসিরের ঘরে ঢুকেই ওর মুখের ওপর ধরাম করে দৌড় আটকে দিল তুষি। ঝড়ের বেগে ঢুকতে গিয়ে দরজার কাঠে কপাল ঠুকে গেল আইরিনের। এক ধাক্কায় হাত পেছনে ছিটকে পড়লো সে। আইরিন ছলকে ওঠে, পা হড়কে পড়তে নিলে শক্ত করে মুঠোয় আঁকড়ে ধরে সিঁড়ির হাতল। তারপর হকচকিয়ে দেখে চারিপাশ। ও এটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন সত্যি হতে কতক্ষণ? রেহেনুমা বারবার তুষিকে বুকের সাথে ধরছেন, আবার চুমু খাচ্ছেন। তরিমা আঁচলে চোখ মুছে হাসলেন, বললেন, ওরে ছোট, মেয়েটাকে ছাড় এখন, আমাদেরও একটু সুযোগ দে। ভদ্রমহিলা অস্থির কণ্ঠে বললেন, একদম ছাড়বো না আপা, জন্মের পর ওকে প্রথম বুকে নিলাম আমি, কেন ছাড়বো বলো তো? তুমি শুনেছ আপা, ও আমার মেয়ে। এতদিন যে মেয়েকে আমি যা নয় তাই বলে কথা শুনিয়েছি, সে নাকি আমার নিজের মেয়ে। এতটা কাকতালীয় কখনো হয় বলো তো? সাইফুল হাসলেন, বললেন, কিন্তু মেয়েটার বাবাও তো দাঁড়িয়ে আছে, মেয়েকে বুকে নেবে বলে একটু তো সুযোগ দাও না। একদম না, আগে আমি মন ভরে ওকে আদর করব তারপর। তুষি একদম সোজা হয়ে বসেছিল, নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে মায়ের দিকে চাইলো একবার, তারপর আস্তে করে গা থেকে ছাড়িয়ে দিল হাত দুটো। খুব আস্তে অথচ স্পষ্ট গলায় বলল, আপনি আমার মা নন। রেহনুমা প্রথমে বোঝেননি, কথা জড়িয়ে এলো। কি বলছিস মা? তুষির শক্ত জবাব, আমার মতো চোর ছাচোর তো আপনি পেটে ধরতেই পারেন না, তাহলে আমার মা হবেন কি করে? রেহনুমা থমকে গেল, বলতে নিলেন, তুষি আমি। মেয়েটা শুনল না, কেমন ঝট করে ছুটে এসে তনিমার সামনে দাঁড়ালো, ছটফটিয়ে বলল, আমি আপনাকে মা ডাকবো, আপনি আমার মা হবেন? রেহনুমার বুক ভেঙে এলো। ভেজা চোখ শুকিয়ে শূন্যের মতো চেয়ে রইলেন তিনি। তনিমা ভারী অপ্রস্তুত হয়ে পড়লেন, টেনে টুনে হেসে বললেন, তুষি মা এরকম? একটু একটু মেয়েটার গলার জোর বাড়ল। মাঝপথে অধৈর্য হয়ে বলল, ডাকতে দেবেন কিনা বলুন, না দিলেও কোনো অসুবিধা নেই। তুষির মা ছাড়া বড় হওয়ার অভ্যাস আছে ওর। বাহু দুটো নরম হাতে ধরলেন তনিমা। বোকা মেয়ে, কেন দেব না? তুমি তো আমারও মেয়ে। তুষির কণ্ঠ ভিজে এলো, তাহলে একটু জড়িয়ে ধরুন। এতদিন তো অন্যভাবে ধরেছেন, আজ নিজের মেয়ে ভেবে ধরুন। সত্যিকারের একজন মা কেমন হয় আমি আপনাকে ধরে অনুভব করতে চাই। তনিমার চোখ ফের ছলছল করে উঠল, দুহাত বাড়িয়ে ওকে বুকে টেনে নিলেন। সঙ্গে সঙ্গে হু হু করে কেঁদে উঠল তুষি। টানা উড়ে বেড়ানো কালো মেঘ ফেটে হুট করে নেমে আসা বৃষ্টিটা যেমন হয়, তার কান্নায় ঠিক যেন সবকিছুর বাঁধ ভেঙে গেল। মনে হলো কত হাহাকার, কত চাপা কষ্ট লুকিয়ে এখানে। কি ভীষণ ভয়ানক আর্তনাদ মেয়েটার কণ্ঠ ফুঁড়ে ছিটকে এলো বাইরে, তার অন্ত হয়তো নেই। পরপরই সেখানে ছুটে এসে ভিড়ে গেল ইউসা, পেছন থেকে হাত ছড়িয়ে তুষিকে জড়িয়ে ধরল সেও। তনিমা এক হাত বাড়িয়ে ওকেও বুকে আগলে ধরলেন। পাশ থেকে মিন্ত ফ্যাসফ্যাসে গলায় বলল, আমাকেও একটু জড়িয়ে ধরো না কেউ। ও তুষিপু, আমি তো তোমার একমাত্র ছোট ভাই, আমাকে একটু আদর করবে না? তুষি সরে আসে, মিন্তকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। ছেলেটা মিনমিন করে বলে, আমার বোন
তুমি? আমি যে কি খুশি হয়েছি শুনে। এই পেতনিটাকে আমার একটুও পছন্দ না। ইউসা চোখ মুছতে মুছতে বলল, সবকিছুতে তোর আমাকে টানতেই হবে তাই না? রেহেনুমার আহত নজর তুষির পানে। জন্মের পর শরীর অসুস্থতায় মেয়ের মুখটাও ভালো করে দেখতে পারেনি তিনি। জানতেনও না ও কেমন দেখতে হয়েছে, অথচ মেয়েটা হারিয়ে গেল। বুকে নেওয়ার আগে একটা করুণ দূরত্ব নেমে এলো বাতাসে। কত কান্না, কত আহাজারি, কত প্রার্থনার পর আজ মেয়েটাকে কাছে পেলেন তিনি, অথচ ঠিক করে ছুতেও পারলেন না। মেয়েটা তাকে মা ডাকলো না। না না, তা কি করে হয়? রেহেনুমা এগোতে গেলেই হাতটা চেপে ধরলেন সাইফুল। মাথা নেড়ে বললেন, এখন যেও না, অভিমান করে আছে, পরে গেলে দেখবে নিজেই তোমার কাছে আসবে। চুপচাপ মাথা নুইয়ে নিলেন রমণী। সাইফুল মেয়ের কাছে এসে দাঁড়ালেন। মাথায় হাতের স্পর্শ পেয়ে ঘুরে চাইল তুষি। সাইফুল আর্দ্র স্বরে বললেন, বাবাকে একবার জড়িয়ে ধরবি না, নাকি বাবার ওপরেও রাগ করে আছিস? ঠোঁট দুটো ভেঙে এলো তুষি। ঝট করে হামলে পড়লো বাবার বুকে। সাইফুলের চোখে জল, অথচ আনন্দে খলবল করে বললেন, ভাইজান ভাইজান, দেখেছেন আপনি? আপনাকে কদিন আগে বাবা ডাকা মেয়েটা এখন আমার মেয়ে হয়ে গেছে। এখন কি করবেন? ঠোঁট টেনে কাষ্ঠ হাসলেন শওকত। ঘাড় ঘুরিয়ে চোখের জলটা মুছে নিলেন আস্তে। বিষণ্ণ চিত্তে ভাবলেন, মেয়ে? আমি কোন মুখে এখন ওর থেকে বাবা ডাক শুনবো রে সাইফুল? ওই যোগ্যতা তো আজকে হারিয়ে বসেছি। জয়নব বসে থেকেই দুটো হাত বাড়িয়ে দিয়ে বললেন, তুষি আয় দিদুন, এতদিন কি করেছি কি বলেছি সব ভুলে দিদুনের কাছে আয় না একবার। বাবা ছাড়লেন ওকে। তুষি চোখের জল মুছে এসে দাদির পায়ের কাছে বসলো। কোলে মাথা রাখতেই ঘাড় নামিয়ে এনে কপালে চুমু খেলেন জয়নব। তুষি হাসলো, তৃপ্তির বুক ভরা হাসি। এই তো কয়েক ঘন্টা আগেও ও হাহাকার করছিল একটা পরিবারের শূন্যতায়, আর এখন এখন ওর কাছে সব আছে, সব। মেয়েটার সিক্ত চোখ আচমকা দোতলায় পড়লো। তুরন্ত বেগে সরে গেল একটা পুরুষালী শরীর, তাও ইউনিফর্মের অল্প একটু অংশ স্পষ্ট দেখেছে তুষি। অমনি সোজা হয়ে বসলো মেয়েটা। সচেতন চোখে দেখলো চারিপাশ। ইয়াসির কোথাও নেই। এর মানে কি বিটকেলটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিল এতক্ষণ? সবকিছু মিটে যাওয়ার পর এবার কেক কাটার পালা। দুই পাশে দুই মেয়ে নিয়ে দাঁড়িয়েছেন সাইফুল। গোল টেবিলের কাজটায় ভিড় করেছে সকলে। একটু আগে শোকে দুঃখে নিংড়ে আসা ঘর এখন মেতে উঠেছে উচ্ছ্বাসে। শুধু ইউসার চোখ চারপাশে ঘুরছিল। অয়ন ভাই কোথায়? একটু আগেই না দেখলো এখানে। ওনাকে ছাড়া ও কেক কাটবে কি করে? মেয়েটা কোনো রকম ফোন টিপে টুপে একটা মেসেজ পাঠালো, অয়ন ভাই তুমি কোথায়? কেক কাটবো তো। সে মানুষ একটা দোকানের সামনে দাঁড়িয়ে। পেছনে মেইন রোডে যাতায়াত করা গাড়ির প্যাপু শব্দের মাঝেও মেসেজ টোন কানে এলো। ফোন বের করে পড়লো অয়ন। লিখে পাঠালো, দেরি হবে, কেক কেটে ফেল। দোকানি তখন শুধালেন, কয় পিস দিমু ভাই? 20 পিস দিন। কিন্তু মেসেজ দেখে ইউসা সব আনন্দ ফুস করে উবে গেল বাতাসে। ও কেক কাটবে আর অয়ন ভাই পাশে থাকবে নাকি? নিষ্ঠুরের মতো বলে দিল, কেটে ফেল। সাইফুল তাগিদ দিলেন, কি হলো, ধর ছুরিটা। তুষি ইউসা একে অন্যের দিকে চাইলো। হাসলো দুজনে। ইউসার জন্য বরাদ্দ কেকটা কাটতেই হাততালির বৃষ্টি হলো ঘরে। অনেকগুলো আওয়াজ একসাথে শোনালো, হ্যাপি বার্থডে ইউসা, হ্যাপি বার্থডে টু ইউ। আইরিন তালি বাজালো অনীহায়। হ্যাপি বার্থডে গান গাওয়ার জন্য তার ঠোঁট নড়ছে না। চিন্তায় মেয়েটার মাথা ঘুরছে শুধু। তখনই পাশে এসে দাঁড়ালো ইয়াসির। অমনি সে মেরুদণ্ড সোজা করে ফেললো। ইয়াসির এক পল তাকাতেই চোখ সরালো ঝটপট। এরপর তুষির কেক কাটার পালা। রেহেনুমার বানানো দ্বিতীয় কেকের দিকে ছুরিটা এগোলেন সাইফুল। মেয়েটা সহসা হাত চেপে ধরে বলল, আমি এই কেক কাটবো না। কেন, কি হয়েছে? রেহেনুমা প্ররিত শ্বাস ফেললেন। মুখ কালো করে বললেন, বুঝেছি, আমি বানিয়েছি বলে কাটবি না তাই তো? হ্যাঁ, এই কেক আপনার মেয়ের জন্য। আমি আপনার মেয়ে নই। রেহেনুমা কিছু বলতে গেলে ইশারায় বোঝালেন সাইফুল। জয়নব বললেন, কিন্তু বাড়িতে তো আর কেক নেই তুষি। মেয়েটা উদ্বেগ নিয়ে বলল, না আছে তো। সাইফুলের কণ্ঠে বিস্ময়। আছে? কই, কে আনলো? তুষি অস্থির চোখে গাল চুলকালো। দৃষ্টির কোণ তুলে দেখলো ইয়াসিরের বুক অবধি। কি ঘাড়তারা লোক রে ভাই, নিজে কেক এনেছে অথচ জিভ নেড়ে বলতে পারছে না। তুষি কি লজ্জার মাথা খেয়ে সব বলতে পারে? তখনই কেক নিয়ে ছুটে এলো আসমা। টেবিলে রাখতেই অবাক হলেন সাইফুল। এটা আবার কে আনলো? তনিমা মিটিমিটি হেসে বললেন, স্বার্থ এনেছে। জয়নব চোখ কপালে তুলে বললেন, দাদু ভাই তুমি তুষির জন্য কেক এনেছো? কখন আনলে? এর মানে ওর জন্মদিনের কথা তুমি জানতে আগে থেকে? এতগুলো দৃষ্টি একসাথে মুখের ওপর পড়াতেও ইয়াসির অপ্রস্তুত হলো না। খুব পরিষ্কার জবাব দিল, ভর্তির সময় ডকুমেন্টস জমা করার দিন শুনেছিলাম ওর কাছে ছোট মা তো ওর জন্য কেক বানাতো না, তাই বাইরে থেকে এনেছি। ভেবেছিলাম ও যখন এ বাড়িতেই থাকে তখন এটুকু দায়িত্ব আমার পালন করা উচিত। জয়নব বললেন, বাহ, কত দায়িত্ব জ্ঞান তোমার, মুগ্ধ হই তোমার
তোমাকে দেখে। এখন শুধু কেক থেকে দায়িত্বটা সংসার অবধি গড়ালেই হলো। শেষটুকু বৃদ্ধা বিড়বিড় করে বললেন, শুনল না কেউ। সাইফুল মাথা নেড়ে বললেন, ভালো ভালো, তুষি তাহলে এইটা কাটুক। তুষি কেকে পোজ বসাতে গিয়েও পাশ ফিরে চাইল, শওকতকে বলল, বাবা আপনিও আসুন না, দুই বাবাকে সাথে নিয়ে কাটি। ভদ্রলোক নড়ে উঠলেন, অবাক হলেন সাথে। কিচ্ছুটি বুঝতে না দিয়ে ঠোঁটে হাসি টেনে এসে দাঁড়ালেন ত্রস্ত। ওই একটা ছুরিতে এখন মোট 4টে হাত পড়ল। ফের তালি বাজালো সবাই। আইরিন ভেংচি কেটে মুখ ঘোরালো অন্যদিকে। কানে এলো ইয়াসিরের কথা, বলল, তালি দিচ্ছ না কেন? বিভ্রান্ত চোখে ফিরল মেয়েটা। জি দাও, ধমকালো সে। হকচকিয়ে সাথে সাথে তালি বাজালো আইরিন। এদিকে সকলের হাসি হাসি মুখগুলো এক ক্লিকে ক্যামেরায় বন্দি করলো মিন্তো। সাথে গলা ফাটিয়ে চেঁচালো, হ্যাপি বার্থডে তুষিপু, হ্যাপি বার্থডে। রেহনুমা দীর্ঘশ্বাস ফেললেন, কি কপাল, মেয়ের জন্মদিনে একটু পাশেও দাঁড়ানোর উপায় নেই। তখনই কাঁধে হাত রাখলেন তনিমা, বললেন, সব ঠিক হয়ে যাবে ছোট, কষ্ট পাস না। তুষির মনে আচমকা এক সাহসী ইচ্ছের উদয় ঘটে গেছে। ইয়াসিরকে একটু কেক খাওয়াতে পারতো যদি, কিন্তু কি করে খাওয়াবে? কাছে গেলে যদি ধমকে অজ্ঞান করে দেয়। মেয়েটার ঠোঁট কামড়ে ভাবতে বসে। চট করে একটা বুদ্ধির আলো জ্বলে ওঠে মাথায়। এক পিস কেক নিয়েই দুরন্ত পায়ে জয়নবের কাছে এসে বলে, দিদুন হাঁ করো। জয়নব বসেছিলেন চেয়ারে, পায়ের ব্যথায় বেশি নড়তে পারেন না তিনি। বললেন, কিন্তু আমার যে মিষ্টি খাওয়া বারণ। আরে একটু খেলে কিছু হয় না, নাও। বৃদ্ধা খেলেন। জয়নবের পাশেই দাঁড়িয়েছিল ইয়াসির। তুষিওকে শুনিয়ে শুনিয়ে বলল, আজকে আমি সবাইকে নিজের হাতে কেক খাওয়াবো দিদুন। বেশ তো, খাওয়াও। তুষি এই প্রশ্রয়েরই আশাতেই ছিল। ফড়িং এর মতো এক লাফ দিয়ে দাঁড়ালো ইয়াসিরের সামনে। মুখের কাছে কেক ধরতেই ছেলেটা ভড়কে গেল একটু। নিজের থেকে অর্ধেক সাইজের মেয়েটাকে দেখলো ভ্রুকুসকে। তুষি ভেতর ভেতর ভয় পাচ্ছে, তাও সামনে থেকে নড়ল না। আইরিনের গা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। খিটমিট করলো মৃদু স্বরে, ভাইয়া মিষ্টি খান না, জানো না তুমি? তুষি কিছু বলল না, ভান করলো যেন শুনতেই পায়নি। দু চোখ ছাপানো অলিক আশা নিয়ে কেকটা ইয়াসিরের সামনেই ধরে রইল শুধু। জয়নব বললেন, কি হলো দাদু ভাই, খাও। ইয়াসির তুষির হাত থেকে কেক খেলো না। দু আঙ্গুল দিয়ে ওর কবজি ধরে কেক নিজের হাতে নিল। সেইটুকু পুরল মুখে। এতেই তুষির শান্তি। খেয়েছে তো? জয়নব বললেন, একটু দোয়া তো করে দাও মেয়েটাকে। তুষি নিষ্পলক চেয়ে, কত শত প্রত্যাশা সেথায়, কিন্তু একবারের জন্য চোখে চোখ ইয়াসির রাখলো না। অস্থির চিত্তে হাতটা তুলে মাথার একপাশে রাখলো। এদিক ওদিক চেয়ে ছোট করে বলল, বেস্ট অফ লাক। তারপর সবেগে উঠে গেল উপরে। শুধু চলে যাওয়া শরীরটার পানে তুষি হা করে রইল। বিটকেলটা ওর মাথায় হাত রেখেছে, এটুকু যে ভীষণ অনাকাঙ্ক্ষিত। এরপর আস্তে ধীরে আত্মীয়দের অনেকে তুষিকে কেক খাওয়ালেন। যখনই দোয়া করতে ছুতে যাবেন, তুষি ত্রস্ত মাথা অন্য পাশ ঘুরিয়ে দেয়, বলে, এদিকে হাত বোলান, এপাশে ধরা যাবে না। আয়োজনের ওই পুরোটা সময় ইয়াসিরের স্পর্শে তুষি কারো হাত পড়তে দিল না, তবে হাসলো, কথা বলল, ছুটলো ভাই বোনের সাথে। দুরন্ত মেয়েটাকে হাসনা দু চোখ ভরে দেখলেন। তুষি এমনিতেই চঞ্চল, ওর হাস্যোজ্জ্বল মুখ দেখলে কেউ বুঝবে না ভেতরে কি লুকিয়ে আছে। কিন্তু আজ ওর এই চপলতা ভিন্ন পুরোপুরি। আজ তো মেয়েটা নিজের পরিচয় পেয়েছে, পেয়েছে পরিবার, বাড়ি, সবকিছু। হাসনার বুকের ভেতর শঙ্কার ধ্বনি আওয়াজ তোলে, এই বাড়ির লোকগুলো এখন কি করবেন ওনার সাথে? যাই করুক, তুষি কি ওনাকে ভুল বুঝবেন, খারাপ লোভী ভাববেন তাকে? এখন মেয়েটা দূরে সরে যাবেন না তো? দাদি বলে কি আর ডাকবে না ওনাকে? ঠিক এই ভয়েই হাসনা বারবার চেয়েও তুষিকে সত্যিটা বলতে পারেননি। মেয়েটা যখন দুহাতে জড়িয়ে ধরে দাদি বলে ডাকে, হাসনার সব শূন্যতা ধুয়ে মুছে যায়। এখন যদি তাও ফুরিয়ে আসে, কি নিয়ে বাঁচবেন তিনি? ঠিক তখনই কাছে এসে বসলেন রেহেনুমা। কাঁধে হাত রাখতেই ভেজা চোখ তুলে চাইলেন তিনি। অপরাধে চুইয়ে আসা মন নিয়ে ব্যস্ত গলায় বললেন, আমারে মাফ কইরা। রেহেনুমা বলতে দিলেন না। মাঝপথে মৃদু হেসে বললেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনার উপর আমার কোনো রাগ নেই। হাসনার চোখে অবিশ্বাস। সত্য? হ্যাঁ, প্রথমে অবশ্য রাগ হলেও আমার মেয়েটাকে তো আপনি বাঁচিয়েছিলেন। আপনি না থাকলে আমি ওকে পেতাম? ও তো সেদিনই ওই বানের জলে ভেসে যেত। আপনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচালেন, আদর যত্ন দিয়ে মানুষ করলেন, তার কাছে আপনার বাকি সব অন্যায় ফিকে। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো খালা। হাসনা বিস্মিত, স্তম্ভিত। সাইফুল বললেন, ঠিক তাই, আমারও আপনার উপর কোনো অভিযোগ নেই। কৃতজ্ঞতায় মাথা নুইয়ে ডুকরে উঠলেন বৃদ্ধা। তুষি সব ছেড়ে অমনি কাছে ছুটে এলো। ঠিক আগের মতো দাদিকে জড়িয়ে ধরল দুহাতে। উদ্বিগ্ন হয়ে বলল, কাঁদছো কেন দাদি? ভেবেছ সব পেয়ে আমি তোমার থেকে দূরে চলে যাব? বোকা, এটা কখনো হয়? তুমি তো আমার মা, তুমি আমার
আমার বাবা দাদি। তোমার জন্য আমি কখনো কোনো আদরের অভাব বুঝতে পারিনি। জন্ম দিলেই কি মা হওয়া যায় বলো? মেয়েদের মন উদার হতে হয়, ভালো হতে হয়। অন্যের সন্তান বলে পায়ে ঠেলার পর নিজের সন্তান জেনেই বুকে টেনে নেয়াকে মাতৃত্ব বলে না। তুমি তো সবার থেকে আলাদা দাদি, যে অন্যের বাচ্চাকে বাঁচায়, বুকে নিয়ে মানুষ করে। তুষি তোমাকে তোমার ঋণ শোধের জন্য নয়, তুষি তোমাকে এমনিই ভালোবাসে দাদি, মায়ের মতো ভালোবাসে। চেহারার আলো নিভে গেল রেহেনুমার। মাঝের কয়েক লাইন যে তার উদ্দেশ্যে বলা তিনি জানেন, কিন্তু উত্তর দেওয়ার মতো মুখ তার নেই। শুধু নীরস চোখে মেয়েটার ফর্সা চেহারায় চেয়ে রইলেন তিনি। হাসনা কথা বলতে পারলেন না, শুধু কান্নার গতি বাড়ল। ধরফরিয়ে মেয়েটাকে একদম নিজের সাথে মিশিয়ে রাখলেন। তারপর তনিমায় হেসে বললেন, খালা আপনার কিন্তু এত তাড়াতাড়ি যাওয়া চলবে না, আমাদের সবার সাথে কিছুদিন থাকতে হবে। এই আনন্দ, এই উৎসব তো আমাদের একার নয়, আপনারও। হাসনা শাড়িতে চোখের জল মুছতে মুছতে বললেন, কিন্তু আমার যে কামে যাইতে হইব, ওইসব কাজ টাজ বাদ, পরে যাওয়া যাবে। আপাতত সবাই মিলে আনন্দ করি। আমাদের বাড়ির মেয়ে ফেরত এসেছে, আর সেটা আপনার জন্য, প্লিজ না করবেন না। জয়নব বলার পরে হাসনা আর মানা করতে পারলেন না, মাথা নেড়ে বলেন, আচ্ছা। এখন রাত প্রায় অনেক। ইউসা শাড়ি চুড়ি কিচ্ছু খোলেনি। অমন সাজগোজ নিয়ে গোটা ঘর অস্থির চিত্তে পায়চারি শুরু করলো। তুষি খাটে বসে বসে দেখছিল ওকে। ইউসা হাঁটলেই ঝুনঝুন শব্দ হচ্ছে নূপুরে হাতের চুড়িতে। মেয়েটাকে শাড়িতে কি অপরূপ লাগছে দেখো। সব থেকে সুন্দর ইউসার ঠোঁটের পাশের তিলটা। তুষিরও এক জায়গায় তিল, কিন্তু ইউসাকেই যেন বেশি মানায় এতে। ও মুস্কি হাসলো। এতদিন জেনে আসা ওর সব থেকে ভালো বন্ধু আজ আচমকা ওর যমজ বোন হয়ে গেছে। একই দিনে একই সময়ে মায়ের পেটে জন্ম ওদের। ভাবতে গিয়েই একটা কথা কাটার মতো তুষি শরীরে ফুটে উঠল। এসব চোর ছাচোর আমি পেটে ধরবো কেন? কিন্তু মুখের হাসি কমতে দিল না মেয়েটা। ঢোক গিলে উবে দিল সব, বরং হাসলো আরো বেশি। কণ্ঠ চটপটে করে বলল, হোয়াই ইউ ওয়াকিং ইউসা? এভাবে ওয়াক না করে সিট মি। মেয়েটা থামলো না। অমন হাঁটতে হাঁটতেই চসূচক শব্দ তুললো জিভে। আহা তুষি, ওয়াক না, ওটা ওয়াক। আর সিট মি না, সিট হিয়ার। কতবার বলেছি যতদিন না পুরোপুরি শিখে যাচ্ছ অমন আধভাঙা ইংরেজি বলবে না। ওকে ওকে, আসলে অনেক দিনের অভ্যাস তো, মুখ ফসকে বেরিয়ে যায়। কিন্তু তুমি এরকম হাঁটছো কেন? ইউসা দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, কি করব তাহলে? অয়ন ভাইয়ের কাণ্ডজ্ঞান দেখলে? আমি সেই সন্ধে থেকে এত ভারী শাড়ি চুড়ি পরে বসে আছি ওনার সাথে ছবি তুলবো বলে, আর উনি কি না লাপাত্তা। কেকটা অব্দি কাটলো না আমার সাথে। তুষি মাথা ঝাঁকায়, তাই তো, এ তো ভারী অন্যায়। আচ্ছা, ওনারা দু ভাই এমন রসকসহীন কেন বলতো? মেয়েদের মন বোঝে না? আমিও সেটাই ভাবছি। বড় মাকে জিজ্ঞেস করে দেখতে হবে। ওদের কথার মাঝেই ডোরবেল বাজলো। সবেগে চোখের তারা ঝলকে উঠল ইউসার। এখন তো আর বাড়ির বাইরে অয়ন ছাড়া কেউ নেই। তুষি ভ্রু নাচিয়ে বলল, ওই এসেছেন তোমার অয়ন ভাই, যাই হ্যাঁ? বলেই দুরন্ত পায়ে ছুট লাগালো মেয়েটা। তুষি মুস্কি হাসলো। বুক ফুলিয়ে শ্বাস ফেলার মাঝেই মনে পড়লো ইয়াসিরের কথা। ফের মাথার ওই পাশটা আলতো হাতে ছুঁয়ে দিল সে। তারপর ফট করে উঠে দাঁড়িয়ে স্লিপার পায়ে পড়ল। ইয়াসিরকে দেখার এক অমোঘ তৃষ্ণায় ভেতরটা ছটফট করে উঠেছে। চপল চিত্তে বের হলো তুষি। ইয়াসিরের ঘরে একটু উকি মেরেই আবার চলে আসবে, অথচ বাইরে এসেই থামলো পা দুটো। ইয়াসির সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ওপরে তো ছাদ। তুষি ভ্রু কুঁচকায়। উনি ছাদে যাচ্ছেন? এত রাতে ছাদে কেউ যায়? মেয়েটা ঘরে ফিরতে নিয়েও থামলো। এই মাঝরাতে ইয়াসিরের ছাদে যাওয়ার কারণ না জানলে ঘুম হবে না আজ। তড়িৎ পা টিপে টিপে ওর পিছু নিল তুষি। ইউসা দরজা খোলার আগেই আসমা খুলে দিয়েছে। ব্যাপারটা ওর পছন্দ হলো না। ভাবলো ও দরজা খুলবে, সাথে সাথে চারটে চোখ মিলবে একে অন্যের সাথে। অয়ন ভাই তাকাবেন। তখন সবার মাঝে ওকে, ওর এই শ্বাসকে ভালো করে দেখতে পারেননি নিশ্চয়ই। এখন না হয় দেখবেন মন ভরে। ইউসা তখন গাল ফুলিয়ে বলবে, এখন আসার সময় হলো আপনার? ধ্যাত। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। অল্প স্বল্প ভিজেছে অয়ন। হাত দিয়ে ট্রিম করা চুল ঝাড়তে ঝাড়তে ভেতরে ঢুকলো সে। লক ঘুরিয়ে ফিরতেই দেখলো অদূরে মুখ ভার করে দাঁড়িয়ে ইউসা। সাথে সাথে হেসে ডাকলো ও, এদিকে আয়। মেয়েটার এই অভিমানের বরফে এই ডাক যেন এক টুকরো তাপ। সব গলে জল হলো নিমিষে। দৌড়ে এলো পাখির মতো। দুগালে টইটুম্বুর হাসি নিয়ে বলল, হ্যাঁ। অয়ন পেছন থেকে হাতটা সামনে আনলো। এক থোকা লাল গোলাপ টস টস করছে মুঠোতে। বাড়িয়ে দিয়ে বলল, ধর। ইউসার বুক ধক করে ওঠে। ফুলগুলো দেখে অবাক হওয়ার সাথে ভীষণ উল্লাসে চুইয়ে আসে মন। সেই তাল সেই ছন্দে যাতে প্রেমিকের সামনে এলেই মেয়েলি হৃদয়ে সেতার বেজে
বেজে ওঠে। কাপা হাতটা বাড়িয়ে ফুলগুলো ধরলো মেয়েটা, আস্তে ধীরে নিয়ে রাখলো বুকের কাছে। এই ফুল অয়ন ভাই ওর জন্য এনেছেন, ওকে ভালোবেসে এনেছেন? ইউষার দু চোখে তৃপ্তি, ঠোঁটের হাসি আর কপলের ফেটে ওঠা লজ্জায় অয়ন চাইল না বোধ হয়, বলল আচমকা, যা দিয়ে আয়। চকিতে মাথা তুলল সে, ভ্রুকুসকে বলল, কাকে দিয়ে আসবো? অয়ন জিভে ঠোঁট ভেজালো, কণ্ঠ চেপে বলল, তুষিকে। ইউষা থমকায়, একপল বিভ্রান্ত চোখে দেখে ফুলের দিকে, মাথায় প্রশ্ন অথচ জিজ্ঞেস করতে কণ্ঠ জড়িয়ে এলো, তুষি? তুষিকে কেন দেব অয়ন ভাই? অয়ন চারপাশটা সতর্ক চোখে দেখলো, কেউ নেই। কপাল কুঁচকে বলে, তুই কি বোকা, বড় হোসনি? একটা ছেলে একটা মেয়েকে গোলাপ কখন দেয় এখনো বুঝিস না? ইউষার বুকের ভেতর দুম করে লাগলো কিছু একটা, আতঙ্ক, উদ্বেগ আর চিন্তায় মুখের রক্ত সরে গেল। এখন কি শুনবে ও? কি বলতে চাইছে নয়ন ভাই? ছেলেটা অধৈর্য বেশ। কি হলো যা? তারপর কেমন করে হাসলে নয়ন, বলল, বলিস এটা ওর জন্মদিনের উপহার। ইউষার এসব কানে ঢুকলো না। শূন্য দৃষ্টিতে অয়নের ওই চমৎকার হাসি দেখলো সে, এই হাসি যে অন্য কিছুর ইঙ্গিত। তবে কি? ভাবতেই মেয়েটার নিঃশ্বাস ফুরিয়ে এলো। ফ্যাসফ্যাসে কণ্ঠে শুধালো, তুমি কি তুষিকে পছন্দ করো? অয়নের মাঝে বিব্রত হওয়ার চিহ্ন নেই, বরং ঘাড় ডলতে ডলতে হাসলো সে, বলল, ইউষা কিংকর্তব্য বিমূঢ়। গগন বিদারী শব্দে পৃথিবী দুলে উঠল তার মাথার ওপর, খণ্ড খণ্ড হয়ে ভাঙল বিশাল আকাশ, পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রেম শেখানো সেই নির্মম ভুবনের সাথে পাল্লা দিয়ে হৃৎপিণ্ডটাও ভূমিকম্পের মতো কেঁপে উঠল যেন। অয়ন ভাই তুষিকে পছন্দ করে, তাহলে ও অয়ন ভাইয়ের জীবনে ও কে?